ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছে আমেরিকা। মধ্যস্থতায় পাকিস্তানের সেনাপ্রধান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব। আমেরিকা ইসরায়েলের হামলায় ২৭,০০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করছে ইরান। তেহরানের ইউরেনিয়াম নিয়ে আমেরিকা রাশিয়া বিরোধ। আবারও ব্যর্থ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব। হামাসের সাথে আমেরিকার সরাসরি আলোচনা। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছে আমেরিকা। ইসলামাবাদের দ্বিতীয় দফা আলোচনা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হোয়াইট হাউস। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমেরিকার বার্তা এরই মধ্যে ইরানকে পৌঁছে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে সৌদি যুবরাজের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা ছাপিয়ে এখন কূটনীতির নতুন সমীকরণ। ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনায় মধ্যস্থতা করে নিজেদের আলাদা অবস্থান গড়ে নিয়েছে পাকিস্তান। প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও চলছে দ্বিতীয় দফার কূটনৈতিক চেষ্টা। এরই মধ্যে হোয়াইট হাউস বলছে ইরানের সাথে পরবর্তী দফার আলোচনা আবারও ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা চুক্তি সম্ভবত হতে যাচ্ছে। পুরো প্রক্রিয়া জুড়ে পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। আমেরিকা মনে করে পাকিস্তানের মাধ্যমেই এই যোগাযোগ ব্যবস্থা সুসংগত হতে যাচ্ছে। সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগের জায়গাতেই অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমেরিকা এবং ইরানের পরবর্তী বৈঠক নিয়ে পাকিস্তান কাজ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই আলোচনার সময় বা স্থান এখনো নির্ধারিত হয়নি। উভয় পক্ষের আলোচনা চালিয়ে যেতে ইসলামাবাদ চেষ্টা চালিয়ে যাবে। আমেরিকা ও ইরান যুদ্ধবিরতির এই ধারা অব্যাহত রাখবে। আর এই সংলাপ চালাতে আগের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার বার্তা তেহরানকে পৌঁছে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মনির। বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সাথে বৈঠক করেছেন মনির। অসিম মনির গতকাল উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক এবং নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান। এদিকে আঞ্চলিক শান্তি ফেরাতে সৌদি, কাতার এবং তুর্কি সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন। এরপর কাতারের দোহায় পৌঁছান। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন আহমেদ আল থানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিশ্লেষকরা বলছেন অসিম মনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরান যুদ্ধ নিয়ে ভরসা করছেন ট্রাম্প। এতে পাকিস্তানের ভূমিকা আমেরিকা এবং ইরান যুদ্ধ নিরসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ২৭,০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে ওয়াশিংটনের সাথে আসন্ন কূটনৈতিক আলোচনায় এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আদায় এবং হরমুজ প্রণালীতে নতুন কর ব্যবস্থা চালুর বিষয়টি প্রাধান্য পাবে। অভ্যন্তরীণ অস্থিরতা ও ব্ল্যাক আউটের ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭,০০০ কোটি ডলার। রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে এসব তথ্য জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি। আমেরিকা ইসরায়েলি হামলায় দেশটির তেল ও গ্যাস কারখানা, স্টিল মিল এবং সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কলকারখানাই নয়, বন্দর, রেল লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি হাসপাতাল ও স্কুলগুলো এই হামলার হাত থেকে রেহাই পায়নি। এই ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছে তেহরান। জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেন, প্রতিবেশী যে ৫টি দেশ তাদের ভূমি ব্যবহার করে ইরানকে আক্রমণের সুযোগ দিয়েছে, তাদেরও এই ক্ষতির দায় নিতে হবে। ক্ষতিপূরণ নিশ্চিত করতে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব বাণিজ্যিক জাহাজের ওপর বিশেষ ট্যাক্স বসানোর পরিকল্পনা করছে ইরান। সংকটের কালো ছায়া পড়েছে ইরানের আকাশপথেও। দেশটির এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, হামলার ফলে ২০টি বিমান পুরোপুরি ধ্বংসসহ মোট ৬০টি বেসামরিক বিমান অকেজো হয়ে পড়েছে। আমেরিকার দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় যন্ত্রাংশের অভাবে বাকি বিমানগুলো চরম ঝুঁকিপূর্ণ। বিমানবন্দরগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় নওরোজ উৎসবেও ১৯ কোটি ডলারের বড় অঙ্কের আয় হারিয়েছে দেশটি।
যুদ্ধের পাশাপাশি 7 সপ্তাহ ধরে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় ডিজিটাল অন্ধকারে নিমজ্জিত ইরান। এতে ব্যবসা বাণিজ্যে প্রতিদিন লোকসান হচ্ছে $8 কোটি। এর ফলে সাধারণ মানুষের ছোট ছোট ব্যবসাগুলো এখন বন্ধের মুখে। এদিকে ইরান সরকার স্বীকার করেছে যে সংকটের কারণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ঘরবাড়ি মেরামতের পর্যাপ্ত তহবিল এই মুহূর্তে তাদের হাতে নেই। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার সাথে আসন্ন আলোচনায় তেহরান এই ক্ষতিপূরণের দাবি শেষ পর্যন্ত কতটা আদায় করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সাথে চলমান উত্তেজনার মধ্যেই আলোচনার কেন্দ্রে ইরানের জব্দকৃত $10,000 কোটি বৈদেশিক রিজার্ভ। 1979 সাল থেকে ধাপে ধাপে আরোপ করা নিষেধাজ্ঞায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে আটকে আছে এই বিশাল অর্থ। যুদ্ধবিরতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার শর্ত হিসেবে তেহরান এই সম্পদ ফেরত চাইছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, রবিবার তাদের প্রতিনিধিরা পাকিস্তান থেকে ফিরে যাওয়ার পর থেকেই বার্তা আদান প্রদান চলছে। তিনি স্পষ্ট করে বলেছেন, এখন যেই আলোচনাই হোক না কেন তার লক্ষ্য একটাই, স্থায়ী যুদ্ধবিরতি। তিনি আরও জানান, বার্তা আদান প্রদানের ক্ষেত্রেও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করছে। পাশাপাশি ইসলামাবাদের বৈঠকে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। গত রবিবার ইরানের প্রতিনিধি দল তেহরানে ফিরে আসার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় অসংখ্য বার্তা বিনিময় হয়েছে। আলোচনার টেবিলে এবং এই বার্তাগুলোতে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ার করে বাঘাই বলেন, তেহরানকে কোনোভাবে চাপে ফেলে তা থেকে ইতিবাচক ফল আদায় করার চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না। দেখুন, ইরানকে অবরুদ্ধ করা সম্ভব নয়। কূটনৈতিক প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে অন্য কোনো উপায়ে চাপ সৃষ্টির চেষ্টা সফল হবে না। এই পদক্ষেপ উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এর কোনো বৈধতা নেই। আমেরিকার এই আচরণ যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বাভাস হতে পারে। আমাদের সামরিক বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনে অবশ্যই জবাব দেওয়া হবে। গণমাধ্যমে যুদ্ধবিরতির সময় বর্ধিত করা বিষয়ে কিছু খবর প্রচার হচ্ছে বলে উল্লেখ করে বাঘাই বলেন, এই বিষয়ে এখনও নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব না। পাশাপাশি পাকিস্তানে বৈঠকে আমেরিকার কাছ থেকে ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, দুই পক্ষ সম্মত হলে বৃহস্পতিবারের মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে। তবে সেজন্য ইরানকে অবিলম্বে হরমুজ খুলে দেওয়ার শর্ত দিয়েছেন তিনি। ইরানের দিক থেকে অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে ওমানের অংশ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে এমন প্রস্তাব দিয়েছে ইরান। তবে এই প্রস্তাব কার্যকর করতে হলে ওয়াশিংটনকে তেহরানের দাবিগুলো মেনে নিতে হবে। বুধবার ইরানের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের একটি সূত্র জানায়, বাণিজ্যিক জাহাজগুলো প্রণালীর ওমান অংশ দিয়ে চলতে পারবে। সেক্ষেত্রে হামলা চালাবে না তেহরান। তবে এর জন্য শর্ত দিয়েছে ইরান। দেশটি বলছে, এই প্রস্তাবটি তখনই কার্যকর হবে যখন ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে নেবে। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা বিধ্বংসী সংঘাত ও বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যে এটি ইরানের পক্ষ থেকে একটি বড় নমনীয়তার ইঙ্গিত। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন বিপর্যয় সৃষ্টি করেছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগরের ভেতরে কয়েকশো বাণিজ্যিক জাহাজ এবং প্রায় 20,000 নাবিক আটকা পড়ে আছেন। 8 এপ্রিল থেকে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালী সংকটের স্থায়ী সমাধানই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
নতুন শর্ত দিলেও ইরান হরমুজ প্রণালীতে পেতে রাখা মাইনগুলো সরিয়ে নেবে কিনা অথবা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকেও একই সুবিধা দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে এই প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে নিশ্চিত করেছে কয়েকটি পশ্চিমা সূত্র, যদিও ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও সার সহ বিভিন্ন জরুরি পণ্য বিশ্ববাজারে পৌঁছানোর প্রধান রুট। এর আগে ইরান এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ এবং প্রণালীর ওপর একতরফা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়েছিল, যা আন্তর্জাতিক নৌ কনভেনশনের বিরোধী হিসেবে দেখে বিশ্ব সম্প্রদায়। রয়টার্স বলছে, ইরানের এই প্রস্তাবকে কয়েক দশকের পুরনো স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ১৯৬৮ সালে জাতিসংঘ ও আঞ্চলিক দেশগুলোর সম্মতিতে প্রণীত ট্রাফিক সেপারেশন স্কিম অনুযায়ী এই জলপথে ইরান ও ওমানের জলসীমা আলাদা করে জাহাজ চলাচলের করিডোর নির্ধারণ করা হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান নিয়ে আমেরিকার সবচেয়ে বড় চিন্তা দেশটির হাতে থাকা ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম। ধারণা করা হচ্ছে তেহরানের হাতে ৪৫০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা চলছে। পাকিস্তানে প্রথম দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর এখন আমেরিকা ইরানের দ্বিতীয় বৈঠকের গুঞ্জন চলছে। সেই আলোচনা ব্যর্থ হওয়ার স্পষ্ট কোনো কারণ না জানালেও পরমাণু কর্মসূচি এই অচলাবস্থার কারণ বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের হাতে থাকা ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আমেরিকার দুশ্চিন্তা কাটাতে প্রস্তাব দিয়েছিল রাশিয়া। ধারণা করা হয় ইরানের হাতে ৪৫০ কেজি পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্র বানানোর উপযোগী উপাদানে রূপান্তরিত করে ১০টিরও বেশি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানের ২০% বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ছাড় রয়েছে। তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন নিষিদ্ধ। তবে আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে ইরানের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির আসল উদ্দেশ্য অস্ত্র তৈরি করা। পরমাণু বোমা তৈরিতে ৮০ থেকে ৯০% পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, যার মধ্যে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের হাতে মজুদ রয়েছে। এই সপ্তাহে এক বার্তায় ক্রেমলিন জানায়, শান্তি চুক্তি সফল করতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করতে প্রস্তুত তারা। বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুদও রয়েছে মস্কোর। ইরানের পরমাণু কর্মসূচির অংশীদারও দেশটি। আমেরিকা ও আঞ্চলিক রাষ্ট্রগুলোকে এই প্রস্তাবের বিষয়ে জানানোর বার্তাও দেয় ক্রেমলিন। তবে ওয়াশিংটন এই প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে জানাচ্ছে মস্কো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মস্কোর এই প্রস্তাব মেনে নেবে না ওয়াশিংটন। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দেওয়ার অর্থ মস্কোকে পরমাণু শক্তির দিক দিয়ে আরও সবল করা। আমেরিকা রাশিয়ার পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তির মেয়াদ শেষ হলেও তা আর নবায়ন হয়নি। ফলে আবারও দুই পরাশক্তির মধ্যে বিধ্বংসী এই অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা শুরু হতে পারে এমন শঙ্কা বাড়ছে। প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্প পাল্টাপাল্টি সেই ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে আমেরিকা বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, কাস্পিয়ান সাগরের সাহায্যে চোরা পথে ইরানকে অস্ত্র সরবরাহ করে রাশিয়া। ফলে তেহরানের ইউরেনিয়াম যে সেই পথে আবারও ইরানে পৌঁছাবে না তার কোনো নিশ্চয়তা নেই বলেও শঙ্কা তাদের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করার আরও একটি প্রস্তাব ব্যর্থ হয়েছে। এটা ছিল আমেরিকার সেনেটে এই বিষয়ে চতুর্থ ভোট। প্রস্তাবটির বিপক্ষে ৫২টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে। এদিকে ইসরায়েলে আমেরিকার অস্ত্র বিক্রি বন্ধে সেনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন দেশটির সেনেটর বার্নি স্যান্ডার্স। আমেরিকার সেনেটে আবারও ব্যর্থ হল ইরানের সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব। তেহরানে যুদ্ধ শুরুর প্রায় ৭ সপ্তাহের মাথায় এটি ছিল এই বিষয়ে চতুর্থ ভোট, যেখানে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়।
স্থানীয় সময় বুধবার হওয়া এই ভোটে প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে 47টি ভোট পড়ে। ডেমোক্র্যাটরা বলছেন নিজেদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সেনেটে এই ধরনের প্রস্তাব তুলবেন। ভার্জিনিয়ার সেনেটর টিম কেইন বিবিসিকে বলেন, ভোট সফল না হলেও এই প্রস্তাব জনগণকে বুঝতে সহায়তা করবে যে এই যুদ্ধের দায় কার কাঁধে। বেশিরভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন, তবে কেউ কেউ বলেছেন 60 দিনের সীমা অতিক্রম করলে অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারেন তারা। মিজৌরির রিপাবলিকান সেনেটর জশ হাউলি মনে করেন প্রশাসন বর্তমানে যুদ্ধ ক্ষমতা আইনের শর্তের মধ্যে রয়েছে, তাই বুধবার প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন তিনি। যদি প্রশাসন সংঘাত কমিয়ে আনার প্রমাণ দিতে না পারে এবং 30 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না নেয়, তাহলে নতুন করে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নেবেন। এদিকে ইসরায়েলের কাছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রি বন্ধে সেনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। এই বিষয়ে ভোটের আগে সেনেটে অধিবেশনে কড়া ভাষায় বক্তব্য দেন তিনি। বলেন, এই প্রস্তাবগুলো পাশ হলে ইসরায়েলে 1000 পাউন্ড বা 453 কেজি বোমা এবং 132টি সাজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হয়ে যাবে। এসব অস্ত্রের মূল্য 44 কোটি 60 লাখ ডলারের বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন বলে সেনেটে অভিযোগ করেন স্যান্ডার্স। বলেন, 4 দশকের চেষ্টার পর নেতানিয়াহু এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি এতে রাজি হয়েছেন। এ সময় ইরান যুদ্ধে নারী ও শিশু সহ হাজারো বেসামরিক নাগরিক নিহতের কথা উল্লেখ করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন বার্নি স্যান্ডার্স। এ সময় ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কলি সহ আরও কয়েকজন সেনেটর প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছেন দেশটির আইন প্রণেতারা। যুদ্ধাপরাধ ও ক্ষমতার অপব্যবহার সহ তার বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছে। কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারির নেতৃত্বে ডেমোক্র্যাটরা এই অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন। কংগ্রেসের অনুমোদন ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়ে ব্যাপক চাপে পড়েছে ট্রাম্পের প্রশাসন। এরই মধ্যে বুধবার ট্রাম্পের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছে ডেমোক্র্যাটরা। এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো যখন ট্রাম্পের বিদেশ নীতি, বিশেষ করে ইরানের বিরুদ্ধে অজনপ্রিয় এক যুদ্ধ ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েছে। হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানে হামলা, মাদক পাচারকারী সন্দেহে নৌযানে প্রাণঘাতী হামলা সহ 6টি অভিযোগ তোলা হয়েছে। বুধবারের প্রস্তাবে অ্যারিজোনার ডেমোক্র্যাট কংগ্রেসউইম্যান ইয়াসমিন আনসারি, কানেকটিকাটের জন লারসনরা অভিযোগ তোলেন সংঘাতে বেসামরিক হতাহতের ঝুঁকি কমানোর নিয়ম উপেক্ষা করেছেন হেগসেথ। অভিযোগে ইরানের স্কুলে হামলায় 160 জনের বেশি শিক্ষার্থী নিহতের কথাও তুলে ধরা হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিকভাবেই আমেরিকাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হতে পারে বলেও শঙ্কা বাড়ছে। এছাড়া ক্যারিবিয়ান উপকূলে কয়েক মাস ধরে মাদক পাচারকারী সন্দেহে নৌযানে হামলায় কয়েক ডজন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে হেগসেথের বিরুদ্ধে। 2025 সালে সিগন্যাল অ্যাপে ইয়েমেনে হামলা নিয়ে হেগসেথ, জেডি ভ্যান্স ও সিআইএ পরিচালকের স্পর্শকাতর বার্তা ফাঁসের ঘটনাও তুলে ধরেন বিরোধীরা। তাদের অভিযোগ, হেগসেথের অবহেলাপূর্ণ ও অনুপযুক্ত আচরণ আমেরিকার জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে। ডেমোক্র্যাটরা বলছেন, ইরান ও ভেনেজুয়েলায় বেসামরিক হতাহত ও সামরিক সংক্রান্ত কার্যক্রমের তথ্য গোপন করা হচ্ছে। ডেমোক্র্যাট নেতা আনসারি বলেন, পিট হেগসেথ আমেরিকার সংবিধানের প্রতি শপথ পালন করেননি। তাই ইরান যুদ্ধ বন্ধ করাই নয়, বরং যারা যুদ্ধাপরাধ করছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। সাবেক ফক্স নিউজ উপস্থাপককে ভাড় আক্কা দিয়ে নিয়ম ভেঙে চলা পিট হেগসেথ জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠবেন বলেও অভিযোগ করেন ডেমোক্র্যাট নেতা। তবে এসব অভিযোগকে মনোযোগ আকর্ষণের চেষ্টা দাবি করে পেন্টাগন তা উড়িয়ে দিয়েছে। কংগ্রেসের রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে এই অভিশংসন প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুব কম বলেও মনে করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও আমেরিকা। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে হামাসের দুটি সূত্র। বৈঠকে হামাস স্পষ্ট করেছে যে যুদ্ধবিরতির প্রথম ধাপের প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ ও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। গত বছরের অক্টোবরে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপরও অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ভঙ্গুর এই যুদ্ধবিরতির ৬ মাস পর হামাসের সাথে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসল আমেরিকা। মঙ্গলবার রাতে মিশরের রাজধানী কায়রোতে আমেরিকার জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়েহ লাইটস্টোনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়ার সাথে বৈঠক করেছেন। লাইটস্টোনের সাথে বৈঠকে আরও অংশ নিয়েছেন আমেরিকার গাজা বিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলে ম্লাদেনভ। বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে যাওয়ার আগে ইসরায়েলকে প্রথম ধাপের প্রতিশ্রুতিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে আমেরিকার ওপর চাপ দেন আল হাইয়া। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে হামলা বন্ধ করা এবং আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া। গত সপ্তাহে লাইটস্টোন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দেখা করে যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করেন। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে ইসরায়েল এই শর্তগুলো মানতে রাজি হয়েছে, তবে তার বিনিময়ে হামাসের নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতির দাবি জানিয়েছে তেল আবিব। একাধিক সূত্র জানাচ্ছে ইসরায়েল প্রথম ধাপের প্রতিশ্রুতি পূরণের আগেই হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেয়ায় আলোচনা বারবার স্থবির হয়ে পড়ছে। ইসরায়েল চুক্তির শর্ত মানছে না বলে অভিযোগ করেছে হামাস ও গাজায় কর্মরত বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে উল্টো হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের দাবি তুলেছে। হামাসের একজন জ্যেষ্ঠ নেতা সিএনএনকে জানিয়েছেন তারা এই প্রস্তাবকে ভারসাম্যহীন বলে মনে করছেন। তার মতে পুরো প্রক্রিয়াটিকে কেবল নিরস্ত্রীকরণ ইস্যুতে সীমাবদ্ধ করা হয়েছে এবং ফিলিস্তিনিদের মানবিক ও রাজনৈতিক অধিকারগুলোকে উপেক্ষা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে মধ্যস্থতাকারী ম্লাদেনভ ইসরায়েলের দাবিগুলোই কেবল তুলে ধরছেন এবং হামাস অস্ত্র না ছাড়লে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাম্প্রতিক হামলায় দেশটির কয়েক শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শনগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে। রাজধানী তেহরানে ইউনেস্কোর তালিকাভুক্ত গোলেস্তান প্যালেস এবং ঐতিহাসিক সাদাবাদ কমপ্লেক্স সহ ইস্পাহানের একাধিক প্রাচীন স্থাপনায় আঘাত এনেছে আমেরিকা ইসরায়েলের হামলা। সাংস্কৃতিক এই বিপর্যয় নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। তেহরানের সাদাবাদ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্স সাম্প্রতিক গোলার আঘাতে এখানকার প্রাচীন ভবনগুলোর দেয়াল ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থাপনাটি যে একটি সংরক্ষিত ঐতিহাসিক এলাকা তা নীল নকশার মাধ্যমে চিহ্নিত করা থাকলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ধ্বংসস্তূপের ওপর সাময়িকভাবে প্লাস্টিক আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত অংশগুলো। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউনেস্কো নিবন্ধিত গোলেস্তান প্যালেসেও। প্রাসাদের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাদ থেকে খসে পড়া চুন সুরকি আর ভাঙা কাচ। এখানকার ঐতিহাসিক মার্বেল মনুমেন্টগুলো ধুলোবালি থেকে রক্ষায় কাচের শীট দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা এখন ৩৫০ বছরের প্রাচীন তাখতি মারমার বা মর্মরের সিংহাসনের ভেতরে রয়েছেন। এটি এই প্যালেসের অন্যতম পুরনো কাঠামো। এছাড়া এখানকার বিখ্যাত তালার ই আয়না বা আয়নাঘরটি প্রায় ১৫০ বছরের পুরনো। আয়নাঘরের সিলিং থেকে খসে পড়েছে অলংকৃত অংশ। মেঝেতে ছড়িয়ে আছে শত শত বছরের পুরনো ঝাড়বাতির কাচ। প্রাসাদের জানালার কাচ এবং কারুকার্যমণ্ডিত দরজাও আঘাতপ্রাপ্ত হয়েছে। তেহরানের বাইরে ঐতিহাসিক শহর ইসফানেও হামলার চিহ্ন স্পষ্ট। বিশ্ববিখ্যাত নকশ-ই-জাহান স্কোয়ারের কাছে অবস্থিত প্রাচীন গভর্নরের কার্যালয় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একে কেবল ইরানের নয়, বরং বিশ্ব সভ্যতার সম্পদ হিসেবেই দেখছেন স্থানীয় প্রশাসন। ইস্পাহান শহরটি কেবল ইরানের নয়, বরং এটি পুরো বিশ্বের উত্তরাধিকার। এটি ঐতিহ্যকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রদেশে প্রায় ২২,০০০ পর্যটন নিদর্শন রয়েছে, যার অনেকগুলোই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংরক্ষিত। সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক উত্তরাধিকারের ভবিষ্যৎ হুমকির মুখে। ঐতিহাসিক স্থাপনাগুলোর এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে ইউনেস্কো।
সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সংস্কারের জন্য 18 মাস বন্ধ থাকবে দুবাইয়ের বিশ্বখ্যাত হোটেল বুর্জ আল আরব। মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে পর্যটকের সংখ্যা কমতে শুরু করে। পর্যটক ফেরাতে বড় ধরনের সংস্কার প্রকল্প হাতে নিয়েছে আমিরাত সরকার। আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয় সেই সব দেশের স্থাপনা সহ বিভিন্ন খাত। এমনকি কমতে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করা প্রবাসী ও পর্যটকদের সংখ্যা। সেই পরিপ্রেক্ষিতে অর্থাৎ ইরানি হামলার জেরে পর্যটক কমে যাওয়ায় বড় ধরনের সংস্কার কাজের জন্য দীর্ঘ 18 মাসের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে দুবাইয়ের বিশ্বখ্যাত হোটেল বুর্জ আল আরব। মঙ্গলবার হোটেলটির মালিকানাধীন প্রতিষ্ঠান জুমেইরাহ এক বিবৃতিতে জানায়, প্যারিস ভিত্তিক স্থপতি ক্রিস্টান আওয়ারের নেতৃত্বে এই বহু প্রতীক্ষিত সংস্কার কাজ কয়েক ধাপে সম্পন্ন করা হবে। তবে পালতোলা নৌকার আদলে তৈরি এই বিলাসবহুল হোটেলটি পুরোপুরি বন্ধ থাকবে কিনা সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে রয়টার্সকে হোটেল বুর্জ আল আরবের এক কর্মী জানান, সংস্কার চলাকালীন এটি বন্ধ থাকবে। যেসব পর্যটক ইতোমধ্যেই বুকিং দিয়েছেন তাদের পাশের অন্যান্য হোটেলে বিকল্প আবাসনের ব্যবস্থা করে দেয়া হবে। বুর্জ খলিফা এবং পাম আইল্যান্ডসের মতো বুর্জ আল আরবও দুবাইয়ের অন্যতম আইকনিক স্থাপনা। তবে গত মার্চ মাসে ইরানের ড্রোন হামলা ঠেকানোর সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জুমেইরাহ তাদের বিবৃতিতে ইরান যুদ্ধের কথা সরাসরি উল্লেখ না করলেও বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার ঘাঁটি থাকা আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে ইরানের উপর্যুপরি হামলার কারণেই বিদেশি পর্যটক ও প্রবাসীরা এই অঞ্চল ছাড়তে শুরু করেছেন। পরিসংখ্যান অনুযায়ী 28 মার্চ পর্যন্ত আরব আমিরাতকে লক্ষ্য করে 398টি ব্যালিস্টিক মিসাইল, 1872টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল ছুড়েছে ইরান। যদিও এসব হামলার বেশিরভাগই মাঝ আকাশে রুখে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। সেই হামলার কারণে আবুধাবি ও দুবাইয়ের বুর্জ আল আরব, পাম জুমেইরাহ, দুবাই বিমানবন্দর এবং ফুজাইরাহ তেল শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ান এর ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।